প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তর তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত। এই ক্লাসটি দেখতে ভিজিট করো onlinetivet.com অথবা facebook.com/onlinetivet। আজকের ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ এনামুল হাসান, ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট, সাতক্ষীরা। আমাদের আজকের দ্বিতীয় অনলাইন ক্লাস, চতুর্থ পর্বের ক্লাস আমরা আজকে করব। আমাদের চতুর্থ পর্বের রুটিন মাফিক আছে আমাদের ডোমেস্টিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, বিষয় কোড 67241। আমরা প্রথম অধ্যায় নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি। দ্বিতীয় অধ্যায় আছে ডোমেস্টিক রেফ্রিজারেশন অ্যান্ড ফ্রিজার। এই অধ্যায়ে আমরা যে বিষয়সমূহ আলোচনা করব, ডোমেস্টিক রেফ্রিজারেটর, ফ্রিজার, ডোমেস্টিক রেফ্রিজারেটর ও ফ্রিজারের শ্রেণীবিভাগ আমরা শ্রেণীবিভাগ করব। প্রত্যেক রেফ্রিজারেটর এবং ফ্রিজারের বর্ণনা আমরা ইন্ডিভিজুয়াল বর্ণনা দেওয়ার চেষ্টা করব। ইনভার্টার সিস্টেমটা কি, কিভাবে কাজ করে, ডোমেস্টিক রেফ্রিজারেটরে ইনভার্টারের ব্যবহার, ইনভার্টার ব্যবহৃত সিস্টেমের অসুবিধাসমূহ, এই প্রত্যেকটি পার্টিকুলার পয়েন্টগুলো আমরা আজকে ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। এই ক্লাস শেষে আমরা জানতে পারবো ডোমেস্টিক রেফ্রিজারেশন কাকে বলে, ফ্রিজার কাকে বলে বা সংজ্ঞা, ডোমেস্টিক রেফ্রিজারেটর ও ফ্রিজারের শ্রেণী বিভাগ, আমরা যে ক্লাসিফিকেশনগুলো আছে সেখান থেকে আমরা শ্রেণী বিভাগগুলো আলাদা আলাদা করে বলতে পারবো, এবং প্রত্যেক রেফ্রিজারেটরের বর্ণনা, ফ্রিজারের বর্ণনা, কিভাবে কাজ করে আমরা সে সম্পর্কে বলতে পারবো। ইনভার্টার একটি নতুন শব্দ, আমরা জানি ইনভার্টার অনেকেই বোধগম্য নয়। আমরা এই ক্লাসে ইনভার্টার সম্বন্ধে একটু জানার চেষ্টা করব এবং কিভাবে কাজ করে স্বল্প একটু জানার চেষ্টা করব। ইনভার্টার ব্যবহৃত সিস্টেমের সুবিধা সমূহ বলতে পারবো, মানে আমরা ইনভার্টার ব্যবহার করলে কি কি সুবিধা পাবো সেই সকল সুবিধা সমূহ আজকের ক্লাসে আমরা আলোচনা করে জানতে পারবো। এই ইউনিট সমূহ ব্যবহারের উদ্দেশ্য, কেন ব্যবহার করা হয়, ফ্রিজার এবং রেফ্রিজারেটর কেন ব্যবহার করা হয়। খাদ্যদ্রব্যকে স্বল্প সময় সংরক্ষণের জন্য, আমাদের বাসাবাড়ি বা বিভিন্ন জায়গায় খাদ্যদ্রব্য স্বল্প সময় সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। আবার দীর্ঘ সময় সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। আইসক্রিম তৈরি করার জন্য বা আইস তৈরি করার জন্য ব্যবহার করা হয়। তাহলে ভূমিকা, ডোমেস্টিক রেফ্রিজারেশন যেহেতু আমাদের সাবজেক্টের নাম, এর মধ্যে উইন্ডো এয়ার কন্ডিশনার, ওয়াটার কুলার, রেফ্রিজারেটর, ফ্রিজার, ওয়াকিং কুলার, রিচিন কুলার, সবগুলোকেই ধরা হয়। এগুলোর মধ্যে থেকে কমন বিষয় হচ্ছে আমাদের রেফ্রিজারেটর বা ফ্রিজার। এই রেফ্রিজারেটর এবং ফ্রিজারকে একসময় বিলাসিতার সামগ্রী মনে করা হতো, তবে আজকাল রেফ্রিজারেটর ও ফ্রিজার রাখার বিষয়টি মোটেও বিলাসিতা নয়, বরং ফ্রিজ একটি অতি উপকারী কাজের মেশিন হিসেবে মানুষের কাছে প্রাধান্য পেয়েছে। তাই এখন প্রত্যেক বাড়িতে ফ্রিজ বা রেফ্রিজারেটর থাকে। এখন মাঝারি সাইজের মুদি দোকানগুলোতে আইসক্রিম, দুধ বা পানি জাতীয় খাদ্যকে সঠিকভাবে সংরক্ষণ করার জন্য ফ্রিজ বা রেফ্রিজারেটর ব্যবহার করা হয়। রেফ্রিজারেটর এবং ফ্রিজারের পার্টিকুলার ভাবে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমাদের এর উৎপত্তি বা ছোটখাটো ইতিহাস আমাদের একটু জানতে হচ্ছে। সেটা হচ্ছে রেফ্রিজারেটর শব্দটি রেফ্রিজারেট বা হিমায়ন শব্দ থেকে এসেছে। হিমায়ন বলতে ঠান্ডা। আগে যখন মানুষ রেফ্রিজারেশন পদ্ধতি ছিল না, তখন তারা বরফ দিয়ে ঠান্ডা করার পদ্ধতিকে ব্যবহার করতো, সেখান থেকে আসছে আর কি হিমায়ন থেকে আসছে রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর দ্বারা শীতক বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বোঝায়। মোট কথা হচ্ছে যে যন্ত্রের মাধ্যমে হিমায়নকে কন্ট্রোল করা হবে বা শীতাতপ নিয়ন্ত্রণ করা হবে, সেটা হচ্ছে রেফ্রিজারেশন সিস্টেম। আর এই সিস্টেমের মধ্যে বা এই রেফ্রিজারেশন সিস্টেমের সহযোগ এবং
কতগুলো যন্ত্রাংশের সমন্বয়ে নির্মিত একটি একক যন্ত্র বা ইউনিট হচ্ছে রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর এবং ফ্রিজার মূলত পচনশীল খাদ্যদ্রব্য নিম্ন তাপমাত্রায় সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি আবদ্ধ হিমায়িত ক্যাবিনেট। এখানে সবার একটু মনে রাখতে হবে বিষয়টা, সেটা হচ্ছে যে একটি আবদ্ধ হিমায়িত ক্যাবিনেট। আবদ্ধ না থাকলে তাহলে কিন্তু রেফ্রিজারেটর বা ফ্রিজার হবে না। আমি হিমায়ন করলাম কিন্তু আমি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখতে পারলাম না, এখনই ঠান্ডা হলো আবার একটু পরেই গরম হয়ে গেল, তাহলে হবে না। এই জন্য আমি পার্টিকুলার একটি শব্দ ইউজ করা হয়েছে যে আবদ্ধ। এটা মনে রাখতে হবে যে এই আবদ্ধ শব্দটা অনেক সময় আমাদের ছাত্ররা তোমরা ভুলে যাও, সেটা মনে রাখবা যে আবদ্ধ কথাটা যাতে তোমাদের মাথায় থাকে, যে রেফ্রিজারেটর এবং ফ্রিজার মূলত পচনশীল খাদ্যদ্রব্য নিম্ন তাপমাত্রা সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি আবদ্ধ হিমায়িত ক্যাবিনেট, যা সাধারণত দুটি কম্পার্টমেন্টে বিভক্ত, একটি ফ্রেশ ফুড চেম্বার এবং অন্যটি ফ্রোজেন ফুড কম্পার্টমেন্ট। এর ধারণ ক্ষমতা 100 লিটার হতে 280 লিটারের মধ্যে হয়, তবে নির্মাতা প্রতিষ্ঠান কর্তৃক এর আকার বড় বা ছোট হতে পারে, এটা প্রয়োজন অনুযায়ী ছোট বা বড় হতে পারে, সেটার কথা বলা হয়েছে। রেফ্রিজারেটর আবাসিক ক্ষেত্রে পচনশীল খাদ্যদ্রব্য নিম্ন তাপমাত্রায় সংরক্ষণের জন্য ব্যবহৃত হিমায়িত ক্যাবিনেটকেই আবাসিক রেফ্রিজারেটর বলে। মানে বাসাবাড়িতে যে সকল খাদ্যদ্রব্য আছে সেগুলোকে আমরা একটি বদ্ধ ক্যাবিনেটে সংরক্ষণ করার প্রক্রিয়াটাই হচ্ছে আবাসিক সংরক্ষণ প্রক্রিয়াটাই হচ্ছে আবাসিক রেফ্রিজারেটর কাজ বা রেফ্রিজারেটর। এতে হিমাঙ্কের নিচে বা ঊর্ধ্ব তাপমাত্রা মেনটেন করা হয়। অনেক সময় আমাদের দুইটি টেম্পারেচার প্রয়োজন হতে পারে। হিমাঙ্কের নিচের টেম্পারেচারের জন্য এক ধরনের খাবার থাকে, আবার হিমাঙ্কের উপরে টেম্পারেচার সেগুলো অন্যরকম। দুইটা একসাথে রাখা সম্ভব না, সেজন্য দুটোর কথা একসাথে বলা হয়েছে যে এতে হিমাঙ্কের ঊর্ধ্বে বা নিম্নের তাপমাত্রা মেনটেন করা হয়। তাই এতে দুটি পৃথক চেম্বার থাকে, একটি ফ্রোজেন ফুড, অপরটি ফ্রেশ ফুড। আমি একটু আগে আলোচনা করেছি ফ্রোজেন ফুড এবং ফ্রেশ ফুড। আবাসিক ক্ষেত্রে ব্যবহৃত ধারণ ক্ষমতা 180 থেকে 280 লিটার বা 6.5 সিএফটি থেকে 10 সিএফটি পর্যন্ত হয়। ফ্রিজার আমরা একটু আগে আলোচনা করলাম রেফ্রিজারেটর, এটা হচ্ছে ফ্রিজার। রেফ্রিজারেটর এবং ফ্রিজারের মধ্যে পার্থক্য হচ্ছে রেফ্রিজারেটর ফ্রিজিং টেম্পারেচার এবং নন ফ্রিজিং টেম্পারেচার থাকতে পারে, কিন্তু ফ্রিজারে হিমাঙ্কের নিচে টেম্পারেচার থাকতে হবে। অর্থাৎ সাধারণত ফ্রিজিং বলতে আমরা বুঝি হিমাঙ্কের নিম্নে, আর ফ্রিজিং টেম্পারেচার বলতে বোঝায় হিমাঙ্কের নিচের তাপমাত্রা। তাই আমরা বলতে পারি, এক কথায় বলতে পারি, যে ক্যাভিটির মাধ্যমে খাদ্যদ্রব্য রেখে হিমাঙ্কের নিচে হিমায়িত করে সংরক্ষণ করা হয় তাকে ফ্রিজার বলে। এক কথায় আমরা হিমাঙ্কের নিচে যেসব খাদ্যদ্রব্য সংরক্ষণ করব যে ক্যাবিনেটে বা যে চেম্বারে, সেটা হচ্ছে কি ফ্রিজার। সাধারণত ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড খাদ্যদ্রব্য পচন সৃষ্টি করে এবং তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে তার প্রভাবও হ্রাস বা বৃদ্ধি পায়, ফলে খাদ্যদ্রব্য দ্রুত পচনের সম্ভাবনা থাকে। আর এই খাদ্যদ্রব্যকে দ্রুত পচার হাত থেকে বা পচনের হাত থেকে রক্ষা করার জন্য তাপমাত্রা নিয়ন্ত্রণের প্রয়োজন হয়। সাধারণত নিম্ন তাপমাত্রায় খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করতে পারে ফ্রিজার। নিম্ন তাপমাত্রায়, উচ্চ তাপমাত্রায় ফ্রিজার সংরক্ষণ করে না, সেটার কথা বলা হয়েছে। ফ্রিজারের তাপমাত্রা সাধারণত -10 ডিগ্রি থেকে 29 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা ভেরিয়েবল, যেহেতু আমরা জানি যে থার্মোস্ট্যাট বা আমাদের কন্ট্রোলিং ডিভাইসের মাধ্যমে টেম্পারেচার কম বেশি করা যায়, সেজন্য আমি এখানে বলা আছে 10 ডিগ্রি থেকে -29 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকে। পচনশীল খাদ্যদ্রব্যকে স্বল্প এবং দীর্ঘমেয়াদী সংরক্ষণের জন্য বাসাবাড়িতে এবং নিম্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ফ্রিজারে ব্যাপক ব্যবহৃত হয়। যেগুলো খাদ্যদ্রব্য আমাদের নষ্ট হয়ে যায় স্বল্প মেয়াদী, মানে 5 দিন 7 দিন অথবা দীর্ঘমেয়াদী 1 মাস 2 মাস রাখার জন্য ফ্রিজার আমাদের ব্যবহৃত হয়। ডোমেস্টিক রেফ্রিজারেটর এবং ফ্রিজারের শ্রেণীবিভাগ। ডোমেস্টিক রেফ্রিজারেটর এবং ফ্রিজারকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে গঠন পদ্ধতি অনুযায়ী, কুলিং পদ্ধতি অনুযায়ী, ব্যবহার ক্ষেত্র অনুযায়ী, বাতাস প্রবাহ অনুযায়ী, ফ্রস্টিং অনুযায়ী একে আমরা ভাগ করতে পারি। আমরা প্রত্যেকটি ভাগ বা শ্রেণী বিভাগকে আমরা এখন দেখি। প্রথম আমরা দরজার সংখ্যার উপরে ভিত্তি করে 2 প্রকার বলছি আমরা। একটা হচ্ছে যে রেফ্রিজারেটরকে 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে
একক দরজা বিশিষ্ট রেফ্রিজারেটর, 2 দরজা বিশিষ্ট রেফ্রিজারেটর। একটি দরজা যেসব রেফ্রিজারেটর থাকবে সেটা হচ্ছে একক রেফ্রিজারেটর, 2টি দরজা যে বিশিষ্ট যে রেফ্রিজারেটর হবে সেটা হচ্ছে 2 দরজা বিশিষ্ট রেফ্রিজারেটর। তবে এখন 3 দরজা বা মাল্টি দরজা মাল্টি ডোর সিস্টেম রেফ্রিজারেটর আছে, সেগুলোকে আমরা সাইড বাই সাইড রেফ্রিজারেটর বলি। আমরা পরবর্তীতে আরো জানবো এই বিষয়ে। ক্যাবিনেট মানে আমার যে ভিতরের যে রেফ্রিজারেটরের ভিতরের যে অবস্থা বা রেফ্রিজারেটরের ভিতরে যে খাবারের রাখার যে জায়গাটা, তার উপর ভিত্তি করে আমরা একে 3 ভাগে ভাগ করেছি। 1 চেম্বার বিশিষ্ট রেফ্রিজারেটর, 2 চেম্বার বিশিষ্ট রেফ্রিজারেটর, 2 এর অধিক বা মাল্টি চেম্বার বিশিষ্ট রেফ্রিজারেটর। আমি এখানে 2 এর অধিক লিখছি, এটাকে মাল্টি চেম্বার বিশিষ্ট রেফ্রিজারেটর বলা যায়, একই কথা। তাহলে আমরাকে চেম্বারের আকৃতি অনুযায়ী একে 3 ভাগে ভাগ করলাম। কি কি? 1 চেম্বার বিশিষ্ট রেফ্রিজারেটর, 2 চেম্বার বিশিষ্ট রেফ্রিজারেটর এবং মাল্টি চেম্বার বিশিষ্ট রেফ্রিজারেটর। ইভাপোরেটর বা কুলিং সংখ্যার উপর ভিত্তি করে আমরা একে 2 ভাগে ভাগ করেছি। মানে ইভাপোরেটরের কুলিং সংখ্যা, আমরা জানি যে রেফ্রিজারেশন সাইকেলে কন্ডেন্সার, ইভাপোরেটর থাকে, সেই ইভাপোরেটরকে আমরা ভাগ করেছি। ইভাপোরেটরের চাহিদা অনুযায়ী একে 2 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে 1 ইভাপোরেটর বিশিষ্ট রেফ্রিজারেটর, আর একটা হচ্ছে 2 ইভাপোরেটর বিশিষ্ট রেফ্রিজারেটর। তো এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এক ইভাপোরেটর বিশিষ্ট রেফ্রিজারেটর কোনটি, 2 ইভাপোরেটর বিশিষ্ট রেফ্রিজারেটর কোনটি, পরবর্তীতে আমরা সেটা দেখতে পাবো বা জানবো। ব্যবহার ক্ষেত্রের উপর ভিত্তি করে ডোমেস্টিক রেফ্রিজারেটর এবং বাণিজ্যিক রেফ্রিজারেটর। ডোমেস্টিক রেফ্রিজারেটর আমরা, যেহেতু আমাদের সাবজেক্ট ডোমেস্টিক রেফ্রিজারেশন, তাহলে আমরা ইতিমধ্যে গত ক্লাসেও আলোচনা করেছি যে আমাদের বাসা বাড়িতে যে সকল ইকুইপমেন্টগুলো বা যে সকল ছোট ছোট প্ল্যান্টগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে ডোমেস্টিক রেফ্রিজারেশন। আর বাণিজ্যিক রেফ্রিজারেশন বৃহৎ প্রকল্প, যে বাসাতে ব্যবহার করা হয় না কিন্তু বড় বড় বেশি যেখানে খাদ্যদ্রব্য রাখা হয়, অধিক পরিমাণে খাদ্যদ্রব্য রাখার প্রয়োজন হবে বাণিজ্যিক উদ্দেশ্যে, ব্যবসায়িক প্রয়োজনে, সেগুলোকে আমরা বাণিজ্যিক রেফ্রিজারেটর বলবো। যেরকম হিমাগার আছে আমাদের, আমরা পরবর্তী এগুলো আলোচনা করবো আরো সামনে আজকে ক্লাসে। ফ্রোজেন ফুড কম্পার্টমেন্ট এর অপারেটিং তাপমাত্রা এবং ওই অংশের বরফ অপসারণ পদ্ধতির উপর আবাসিক রেফ্রিজারেটরকে আবার 3 ভাগে ভাগ করেছি। ফ্রোজেন ফুড, আমরা জানি যে রেফ্রিজারেটরের 2টি চেম্বার, একটা হচ্ছে ফ্রেশ ফুড আর একটা ফ্রোজেন ফুড। ফ্রোজেন ফুড মানে যেখানে আমাদের বরফ জমে, যে সকল জায়গায় আমাদের বরফ জমে বা যে এলাকায় বরফ জমে, সেই বরফ গলানোর উপর, সে বরফ কতটুকু হবে বা বরফ কি পরিমাণ থাকবে তার উপর ভিত্তি করে আমরা একে 3টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর, ডিফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর, নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর। তাহলে ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর যদি আমরা একটু বুঝি, যে যেখানে বরফ জমবে, ডিফ্রস্ট শুনেই বোঝা যাচ্ছে যেখানে বরফ জমবে না। তাহলে নন ফ্রস্ট কি? নন ফ্রস্ট হচ্ছে যেখানে বরফ জমবে না তবে তুষার জমবে, সেটা হচ্ছে কি নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর। হিমায়ন পদ্ধতির উপর আবার ভিত্তি করে আমরা 2 ভাগে ভাগ করেছি, বাষ্প সংকোচন, বাষ্প শোষণ। বাষ্প সংকোচন এবং বাষ্প শোষণ। বাষ্প সংকোচন বলতে আমাদের কম্প্রেসর থাকবে, কন্ডেন্সার থাকবে, একটা হিমায়ন বা হিমায়ক থাকবে এবং একটা ইউনিট থাকবে যেখানে কম্প্রেসিং হবে, গ্যাসকে কম্প্রেস করা হবে এবং একটা ঠান্ডা এবং গরম আমাদের যেটা প্রয়োজন সেই অনুযায়ী আমরা তাকে কাজে লাগাইতে পারবো। বাষ্প শোষণ এটা এক ধরনের পদ্ধতি যেখানে হচ্ছে অ্যামোনিয়া এবং হচ্ছে নাইট্রোজেনের সমন্বয় হয়, অথবা লিথিয়াম ব্রোমাইড এবং পানির মাধ্যমে এটা করা হয়। এটা আমরা পরবর্তীতে আলোচনা করব, আমরা দেখব এটা কি জিনিস। এরপর আমরা দেখছি যে ডিফ্রস্টিং পদ্ধতির উপর ভিত্তি করে আবার 3 ভাগে ভাগ করেছি। ডিফ্রস্টিং আমাদের আগে একটু বুঝতে হবে কি ডিফ্রস্টিং, যেহেতু তোমরা প্রথম দিকে তোমাদের তো ডিফ্রস্টিং না বোঝারই কথা। ডিফ্রস্টিং হচ্ছে বরফ গলানোর উপর কি পরিমাণ আমার বরফ গলবে, সেই বরফ কি পদ্ধতিতে গলবে, সেই বরফ গলানোটাই হচ্ছে ডিফ্রস্টিং।
এখন এই যে পদ্ধতিতে আমাদের বরফগুলো গলবে, অর্থাৎ আমাদের ক্যাবিনেটের যে অতিরিক্ত বরফ যেগুলো হবে যে পদ্ধতিতে গলবে সেটা হচ্ছে ডিফ্রস্টিং। এই পদ্ধতি আমরা তিনটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ন্যাচারাল এয়ার ডিস্ট্রিবিউশন রেফ্রিজারেটর ডিফ্রস্টিং, হট গ্যাস ডিফ্রস্টিং, ইলেকট্রিক ডিফ্রস্টিং। আমরা ন্যাচারাল ভাবে যেটাকে ডিফ্রস্টিং করবো বা বাতাসের মাধ্যমে যেটাকে করবো সেটা হচ্ছে ন্যাচারাল ডিফ্রস্টিং। হট গ্যাস আমরা কোথায় পাবো? হট গ্যাস আমাদের ইউনিটের মধ্যে যে গ্যাসটা আছে বা যে হিমায়কটা আছে সেটা যখন উত্তপ্ত অবস্থায় থাকে সেটা ব্যবহার করে যে বরফ গলানো হবে রেফ্রিজারেটরের সেটা হচ্ছে হট গ্যাস ডিফ্রস্টিং। ইলেকট্রিক ডিফ্রস্টিং রেফ্রিজারেটর, এটা হচ্ছে আমাদের আরেকটি পদ্ধতি যেখানে আমাদের আরেকটি মেকানিক্যাল ডিভাইস ব্যবহার করা হবে। মেকানিক্যাল বলতে ইলেকট্রিক্যাল ডিভাইস ব্যবহার করা হবে মেকানিক্যাল ডিভাইসের সাথে। সেটা ইলেকট্রিসিটি সমন্বয়ে বা ইলেকট্রিসিটি পাওয়ার বা বৈদ্যুতিক পাওয়ারের সমন্বয়ে উত্তপ্ত হবে এবং উত্তপ্ত হয়ে আমাদের বরফকে গলানোর কাজে ব্যবহার করা হবে। গঠনের দিকে বিবেচনা করে রেফ্রিজারেটরকে দুই ভাগে ভাগ করা যায়। গঠন, রেফ্রিজারেটর বলতে ফ্রিজার আর কি, একে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে চেস্ট বা বক্স টাইপ ফ্রিজার, চেস্ট বা বক্স টাইপ, এটা আমরা পরবর্তী আলোচনা করব। খাড়া আকৃতির টাইপের রেফ্রিজারেটর বা ফ্রিজার, ডিসপ্লে টাইপ ফ্রিজার। তাহলে আমাদের ডোমেস্টিক রেফ্রিজারেশন এবং ফ্রিজারের ক্লাসিফিকেশন আমরা মোটামুটি আমরা এখানে ধারণা পেয়েছি। এখন তাহলে আমরা বিস্তারিত বর্ণনা আমরা ভিতরে চলে যাই। প্রত্যেকটা পার্টিকুলার, যেহেতু আমাদের আজকে বলা আছে যে আমরা এগুলো বর্ণনা জানবো, তাহলে আমরা এগুলো বর্ণনা জানার চেষ্টা করি। তাহলে প্রথমে ছিল আমাদের হচ্ছে দরজা সংখ্যার উপরে ভিত্তি করে রেফ্রিজারেটর, এক দরজা দুই দরজা, সেটা আমরা এখন দেখব। এক দরজা বিশিষ্ট রেফ্রিজারেটর, এক দরজা, এইখানে দেখা যাচ্ছে যে এই রেফ্রিজারেটরে যত ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা, এই দরজার একটি দরজা এখানে খোলার জন্য মাত্র একটি দরজা, একটি হাতল আছে এবং এটি খুললে পুরোটা ক্যাবিনেটে একটি ক্যাবিনেট মনে হবে। এরকম রেফ্রিজারেটরকে বলবো আমরা এক দরজা বিশিষ্ট রেফ্রিজারেটর। আবাসিক গৃহে ব্যবহৃত এই ধরনের শীতকে একটি দরজা থাকে, এই জাতীয় রেফ্রিজারেটর কুলিং লোড বেশি অপচয় হয়। এই ধরনের রেফ্রিজারেটর ফ্রস্টিং বা ডিফ্রস্টিং উভয় টাইপ হতে পারে। তার মানে আমাদের এখানে কি বলছি আমরা, আমাদের এখানে কি অপচয়টা বেশি হয়। এক দরজা বিশিষ্ট রেফ্রিজারেটর আমাদের অপচয়ের পরিমাণটা বেশি। দুই দরজা বিশিষ্ট রেফ্রিজারেটর, দেখেই বোঝা যাচ্ছে, আমরা ছবি দেখেই বুঝতে পারছি যে এখানে দরজা দুটি, সুতরাং এখানে ক্যাবিনেট বা কম্পার্টমেন্ট দুটি থাকবে। তার মানে এইটা খুললে শুধু এই ক্যাবিনেটে যাওয়া যাবে, আর এই দরজা খুললে শুধু এই ক্যাবিনেটের ভিতরে যে রক্ষিত খাদ্যদ্রব্য আছে সেটা আমরা ব্যবহার করতে পারবো বা রাখতে পারবো। তাহলে আমরা যদি এটাকে বলি যে দুই দরজা বিশিষ্ট রেফ্রিজারেটর, আবাসিক গৃহে ব্যবহৃত এই ধরনের শীতকে দুইটি দরজা থাকে। এই জাতীয় রেফ্রিজারেটর কুলিং লোড বেশি কার্যকর হয়, অর্থাৎ কুলিং ইফেক্ট মানে আমাদের যে ইলেকট্রিসিটি, আমাদের যে মেকানিক্যাল সাইকেল, আমাদের যে হিউম্যান ক্যাপাসিটি, সবগুলোর যোগফল করে ক্যালকুলেশন করে যে টেম্পারেচার পাওয়া যায় বা যে তাপমাত্রা পাওয়ার কথা ছিল সেটা সর্বোচ্চ ব্যয় হবে এই রেফ্রিজারেটর, সেটার কথা বলা হয়েছে কুলিং ইফেক্ট। মানে সর্বোচ্চ তাপমাত্রা ব্যয় হবে সেটার কথা বলা হয়েছে, সর্বোচ্চ পাওয়া যায়। এই ধরনের রেফ্রিজারেটর ফ্রস্টিং, রিফ্রস্টিং, নো ফ্রস্টিং হতে পারে। মানে তিন ধরনের যে কোনো একটি হতে পারে, ফ্রস্টিং হতে পারে, ডিফ্রস্টিং হতে পারে, নো ফ্রস্টিং হতে পারে। দুই দরজা বিশিষ্ট নো ফ্রস্টিং রেফ্রিজারেটর একটি কুলিং কয়েল এবং একটি কুলিং ফ্যান থাকে। তার মানে এখানে যদি শুধু নো ফ্রস্টিং এর সময়, ডিফ্রস্টিং বা ফ্রস্টিং এর সময় না, নো ফ্রস্টিং এর সময় এই টোটাল বডিতে একটি মাত্র কুলিং কয়েল থাকবে। অর্থাৎ
পার্টিকুলার ভাবে কুলিং কয়েলকে একটি নির্দিষ্ট জায়গায় রাখা হবে এবং সেই নির্দিষ্ট জায়গা থেকে কুলিং ফ্যানের মাধ্যমে বাতাসকে সরবরাহ করা হবে দুইটি চেম্বারে, সেটার কথা বলা হয়েছে। যে সেজন্য আমি এটা লাল কালি দিয়ে একটু তোমাদের নজর আসার জন্য লিখে দিয়েছি যে 2 দরজা বিশিষ্ট নো ফ্রস্টিং রেফ্রিজারেটরের একটি কুলিং কয়েল এবং একটি কুলিং ফ্যান থাকে। অর্থাৎ ওই কুলিং ফ্যান দুইটি চেম্বারের মধ্যে বাতাসকে সার্কুলেশন করায় এবং ফলে কি হয়, আমার ঠান্ডা হয়। সেই 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 কথাটাই আমি বুঝাইতে চেয়েছি তোমাদের। আমি মনে হয় নিশ্চয়ই বুঝাতে পেরেছি তোমাদের। আমি বলছিলাম যে 1 দরজা 2 দরজা, কিন্তু 3 দরজা কিন্তু আমরা যখন ক্লাসিফিকেশন করি তখন কিন্তু বলি নাই 3 দরজা আছে কিনা। আসলে এখন বর্তমানে 3 দরজা বিশিষ্ট রেফ্রিজারেটর পাওয়া যায়। সেটা হচ্ছে যে 3 দরজা বিশিষ্ট রেফ্রিজারেটরকে আমরা, তার দরজা 3টা হতে পারে বা 4টা হতে পারে, একে সাইড বাই সাইড রেফ্রিজারেটর বলে। এক কথায় এই ধরনের রেফ্রিজারেটরকে, মানে দরজা যদি পাশাপাশি বা উপর নিচে বা সাইডে যে কোনো জায়গায় থাকুক, যদি আমার দরজা সংখ্যা 2 এর অধিক হয় তাহলে আমরা একে সাইড বাই সাইড রেফ্রিজারেটর বলবো। এক কথায় শেষ। এটা আমাদের ক্লাসিফিকেশনে ছিল না, কিন্তু আমি এটা তোমাদের জানার জন্য বা তোমাদের জ্ঞাতার্থে এটা জানাচ্ছি যে আমাদের এটা এখন বাজারে অ্যাভেলেবল। কারণ আমরা চাই সবকিছু কি আলাদা আলাদা, পার্টিকুলার জিনিস আমার যেটা বেশি হিমায়িত হবে সেটা আলাদা থাক, যেটা কম হিমায়িত হবে সেটা আলাদা থাক। আমার পানি ঠান্ডা করার জন্য আমি আবার কুলার ইউজ করবো না, আমি রেফ্রিজারেটর থেকে আমি পানি যাতে সুপ্রিয় পানি যাতে পান করতে পারি আমার প্রয়োজনীয় তাপমাত্রায়, সেই সব কিছু সুযোগ সুবিধা এই ধরনের রেফ্রিজারেটরগুলোতে থাকে। এবং এগুলো তুলনামূলকভাবে আমাদের যে বাসা বাড়িতে যে সকল রেফ্রিজারেটর আছে তার থেকে কয়েক গুণ বেশি। ফলে এটার ব্যবহার আছে, তবে যাদের অতিরিক্ত শৌখিন লোক তারাই এটা সবচেয়ে বেশি ব্যবহার করছে। আমাদের মতো যারা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি হচ্ছে 1 দরজা এবং 2 দরজা। 2 দরজা সবচেয়ে বেশি ব্যবহার করি, আর 3 দরজা আমাদের ব্যবহার এখনো প্রচলন ওইভাবে শুরু হয়নি, হয়তো সামনে আমরা আরো ব্যবহার করবো ইনশাল্লাহ। চেম্বার আমি বলেছি যে চেম্বার বলতে যেখানে আমার জায়গা, মানে যতটুকু ক্ষেত্রফল আমার কুলিং করতে হবে বা ঠান্ডা করতে হবে, এই যে আমার এখান থেকে এইটুকু হচ্ছে, যে আমি মাউস পয়েন্টার দিয়ে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি, হয়তো তোমরা দেখতে পাচ্ছ কিনা, নিশ্চিত দেখতে পাচ্ছ যে এখান থেকে শুরু করে এটা এটা এইটা, এই টোটাল অংশটাই হচ্ছে আমার ক্ষেত্রফল। আমরা ক্ষেত্রফল হিসাব পরে করব ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলের সম্পূর্ণ অংশটা মিলেই একটা চেম্বার। তাহলে একে আমরা কি বলছি, যেখানে একটি মাত্র চেম্বার থাকবে, এক চেম্বার বিশিষ্ট রেফ্রিজারেটরে একটি মাত্র চেম্বার থাকবে। অর্থাৎ ক্যাবিনেটকে প্রধান কোনো ভাগে ভাগ করা হয় না, শুধুমাত্র একটি তাক বা সেলফ স্থাপন করা থাকে, উপরের দিকে অপেক্ষাকৃত বেশি শীতল থাকে এবং এক বা একাধিক পারে। তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে একটি চেম্বার থাকবে, তাক থাকবে, ইন্ডিভিজুয়াল তাক থাকবে, ইভাপোরেটর থাকবে, কম্প্রেসর থাকবে, কন্ডেন্সার থাকবে, এটাকে চালানোর জন্য যা যা দরকার আমার সেগুলো থাকবে। তাহলে এক চেম্বার, যেখানে একটি মাত্র চেম্বার থাকবে, সেই সব রেফ্রিজারেটরকে আমরা কি বলবো, এক চেম্বার বিশিষ্ট রেফ্রিজারেটর। 2 চেম্বার বিশিষ্ট বা 2 ক্যাবিনেট রেফ্রিজারেটর। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে এই দরজা যেহেতু দুটি খোলা, এইখান থেকে আমার মাউস পয়েন্টার যদি তোমরা লক্ষ্য করো, তাহলে এইখান থেকে এই যে আমি যে এতটুকু অংশ সার্কুলেশন করলাম, এইটুকু হচ্ছে একটা ক্যাবিনেট, আর এইখানের এইটুকু মিলে হচ্ছে একটা ক্যাবিনেট। অর্থাৎ 2 চেম্বার বিশিষ্ট রেফ্রিজারেটর ক্যাবিনেটকে প্রধানত 2টি ভাগে ভাগ করা হয়ে থাকে। উপরের চেম্বারকে প্রাইমারি বা ফ্রিজিং চেম্বার এবং নিচেরটাকে সেকেন্ডারি রেফ্রিজারেটর চেম্বার বলে। এতে এক বা একাধিক কয়েল থাকে, চেম্বার দ্বয় তাক বা সেল বসানো থাকে এবং কুলিং কয়েলকে 2টি চেম্বারে ভাগ করা হয়। অর্থাৎ একটি মাত্র কুলিং কয়েলকে আমাদের উপরের চেম্বার এবং নিচের চেম্বারের সাথে বিভক্ত করে দেওয়া হয়েছে, সেটার কথা বলা হয়েছে। তাহলে উপরেরটা যেহেতু বেশি ঠান্ডা হবে তাহলে আমরা এটাকে বলবো ফ্রোজেন ফুড চেম্বার, নিচেরটা যেহেতু কম ঠান্ডা হবে তাহলে এটাকে আমরা ফ্রেশ ফুড চেম্বার বলবো। মানে এখানে হিমাঙ্কের উপরে থাকবে আর এখানে হিমাঙ্কের নিচে থাকবে, মানে প্রথম চেম্বার হিমাঙ্কের উপরে থাকবে
নিচে থাকবে, আর দ্বিতীয় চেম্বার হিমাঙ্কের নিচে থাকবে, সেটার কথা আমি বলছি। মাল্টি চেম্বার একটু আগে আমরা আলোচনা করলাম যে মাল্টি চেম্বার, দুইয়ের অধিক চেম্বার বিশিষ্ট রেফ্রিজারেটর ও এর ক্যাবিনেটে কয়েকটি প্রধান অংশে বিভক্ত হয়। যেমন এর কোনোটাতে বরফ তৈরি করা হয়, আবার কোনোটাতে ফ্রোজেন ফুড রাখা হয়, যেমন মাছ মাংস রাখা হয়, আবার কোনোটাতে ফ্রেশ ফুড রাখা হয়, যেমন শাকসবজি রাখা হয়, আবার এক বা একাধিক ইভাপোরেটর কয়েল থাকে। অর্থাৎ আমাদের এখানে প্রথম চেম্বার, দ্বিতীয় চেম্বার, তৃতীয় চেম্বার, চতুর্থ চেম্বার, এরকম চেম্বারে এটা বিভক্ত থাকবে। একটি চেম্বারে কি হবে, ফ্রেশ ফুড মানে যে সকল খাদ্যদ্রব্য হিমাঙ্কের উপরে টেম্পারেচারে রাখতে হবে সেগুলোকে একটা চেম্বারে রাখবো। ফ্রোজেন ফুড যেগুলো হিমাঙ্কের হিমাঙ্কের নিচের টেম্পারেচারে থাকবে সেগুলো হচ্ছে ফ্রোজেন ফুড চেম্বারে রাখবো। আর হচ্ছে যেগুলো আমাদের মাঝামাঝি টেম্পারেচারে রাখতে হবে সেগুলো আমরা আলাদা আরেকটা ক্যাবিনেটে রাখবো। আমাদের সুপেয় ঠান্ডা পানির জন্য আলাদা যে ব্যবস্থা থাকবে, এখানে আমরা আলাদাভাবে সে লাইন করা থাকে, সেখান থেকে আমরা ঠান্ডা পানি পেতে পারি, সেটার কথা বলা হয়েছে। যে এক বা একাধিক ইভাপোরেটর কয়েল থাকবে, আর চেম্বার থাকবে অনেকগুলো, একটা, দুইটা, তিনটা, চারটা। তবে বর্তমানে 3 চেম্বার বা 4 চেম্বার বিশিষ্ট রেফ্রিজারেটর পাওয়া যায়। কুলিং কয়েল, কুলিং কয়েলের উপর ভিত্তি করে একে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটি মাত্র কুলিং কয়েল, দুই বা দুইটি কুলিং কয়েল, দুই কয়েল সম্মিলিত। একটি মাত্র কুলিং কয়েল মানে একটি মাত্র ইভাপোরেটর বা কুলিং কয়েল বিশিষ্ট রেফ্রিজারেটর যা আবাসিক গৃহে ব্যবহৃত হয়। এই রেফ্রিজারেটরকে একটি মাত্র ইভাপোরেটর যুক্ত রেফ্রিজারেটর বলা হয়। এর সকল রেফ্রিজারেটরে একটি মাত্র ফ্রোজেন ফুড চেম্বার থাকে অথবা ফ্রেশ ফুড চেম্বার থাকে। এই সকল রেফ্রিজারেটর হিমাঙ্কের উপরে তাপমাত্রা বিশিষ্ট খাদ্যদ্রব্য সংরক্ষণের কাজে ব্যবহার করা হয়। এই যে আমরা এখানে দেখছি একটি মাত্র ইভাপোরেটর, অর্থাৎ এখানে ইভাপোরেটর একটি ব্যবহার করা হয়েছে। এই একটি মাত্র ইভাপোরেটর পুরো চেম্বারে থাকার কারণে একে একটি কয়েল বা এক ক্যাবিনেট যুক্ত রেফ্রিজারেটর বলা হয়। দুইটি কুলিং কয়েল বা ক্যাবিনেট, একটি ইভাপোরেটরকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটি উপরে আর একটি নিচে। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি সরি, এতে একই ইভাপোরেটর বা কুলিং কয়েলের দুইটি অংশ থাকে এবং অংশতে ভিন্ন ভিন্ন ভাবে কয়েলের সাথে সংযুক্ত থাকে। কন্টিনিউইং ডিভাইসের দিক থেকে প্রথম কয়েলটিকে প্রাইমারি কয়েল, এটি উপরে থাকে, এবং পরের কয়েলটিকে সেকেন্ডারি কয়েল বলে, এটি নিচের দিকে থাকে, স্থাপন করা থাকে। উপরের কয়েলটা অপেক্ষাকৃত বেশি শীতল হয়। তাহলে এটা আমরা বলতে যাচ্ছি যে এই কয়েলটা বেশি শীতল হবে এবং এই কয়েলটা কম ঠান্ডা হবে, যেহেতু এটা উপরের দিকে আছে সেটার কথা বলা হয়েছে। মাল্টি চেম্বার, দুইয়ের অধিক যদি কোনো চেম্বার থাকে সেখানে মাল্টি চেম্বার রেফ্রিজারেটর ব্যবহার করা হয়। এখানে ইভাপোরেটরকে 2 ভাগ বা 3 ভাগে ব্যবহার করা হয়েছে এবং একটি সলিনয়েড ভালভ দ্বারা এটা পরিচালিত হয়, সেটার কথা বলা হয়েছে। তাহলে আমরা দেখি, এই ধরনের রেফ্রিজারেটর ইভাপোরেটর বা কুলিং কয়েলে ভিন্ন ভিন্ন অংশে ভাগ করা থাকে। এর প্রত্যেক ভাগে ভিন্ন ভিন্ন কয়েলের অংশ থাকে। প্রথম কয়েলটি উপরে স্থাপন করা থাকে এবং এর অংশ বেশি শীতল থাকে। দ্বিতীয় কয়েলটির মাধ্যমে প্রাকৃতিক ঠান্ডা থাকে। যদিও আরও চেম্বার থাকে তাহলে সর্বশেষ কয়েলটা অপেক্ষিত কম শীতল থাকে। এই অংশের তাপমাত্রা হিমাঙ্কের উপরে থাকে, উপরে মধ্যবর্তী কয়েলের উষ্ণতা হিমাঙ্কের নিচেই থাকে। অর্থাৎ শেষ অংশ, এখানে আমি একটা জিনিস তোমাদেরকে হাইলাইটস করে দেখানোর চেষ্টা করেছি। শেষ অংশ বলতে আমার ইভাপোরেটর কয়েলের যে শেষের অংশ, মানে যেটা কম্প্রেসরে ঢুকবে তার আগের লাইনগুলো টেম্পারেচার থাকবে হচ্ছে হিমাঙ্কের উপরে, অর্থাৎ পজিটিভ টেম্পারেচার থাকবে, সেটার কথা বলা হয়েছে। আজকে
আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাক। আজকে আমরা যতটুকু ক্লাস করেছি, আসলে আমাদের পুরো টপিকসটা আজকে শেষ হবে না, আমি কভার করতে পারবো না। তো আমরা পরবর্তী ক্লাসে আমরা বাকি ক্লাসটুকু আলোচনা করব। এবং তোমরা যদি এই ক্লাসটি পুনরায় দেখতে চাও, তাহলে তোমরা ভিজিট করতে পারো onlinetibet.com এবং সর্বোপরি সবাইকে ক্লাসে সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং তোমরা একটা জিনিস মনে রাখবা, যে যেহেতু আমাদের অনলাইন ক্লাস হচ্ছে, আর আমরা সবাই সবার কাছ থেকে দূরে আছি, আমাদের কমিউনিকেশনের জন্য ইন্টারনেট মাধ্যমে আমরা কমিউনিকেশন করছি। আমার ক্লাসে যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্ট শেয়ারে একটু লিখে দিও, অথবা কোনো সমস্যা হলে আমি পরবর্তী ক্লাসে তোমাদের এই কমেন্টস গুলো থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।